আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ ব্যাক উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওতে আমি সিমেন্টে অথবা তার পিওলিং পন্ডে কীভাবে ব্রিডিং করবেন তার সব সিক্রেটস, আমি কিভাবে হাজার হাজার বাচ্চা বিক্রি করতেছি প্রতি বছর, তো সেটার সব টেকনিকগুলো আজকে ভিডিওতে জানিয়ে দেবো। তো যাদের ব্রিডিং করার ইচ্ছা আছে, ব্রিডিং করার টেকনিকগুলো জানার ইচ্ছা আছে, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এর মধ্যে আমি আমার দীর্ঘ 3 বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলুন যে আজকে ভিডিওতে। তো প্রথমে ব্রিডিং সেটআপের মধ্যে আপনার যেটা লাগবে স্যান্ড অ্যান্ড স্টোন। অবশ্যই আপনার স্যান্ড অ্যান্ড স্টোন আপনার দেওয়াই লাগবে। হ্যাঁ, ব্রিডিং সেটআপের এটা যদি মিস করেন তাহলে দেখবেন যে ব্রিডিং কোয়ালিটি ভালো হবে না। হয়তো প্ল্যান্টস দিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু ব্রিডিং অত পরিমাণ বাচ্চা পাবেন না। তো 2 নম্বরটা হলো অবশ্যই প্ল্যান্টস আপনার থাকতেই হবে, প্রচুর পরিমাণ প্ল্যান্টস থাকতে হবে। অল্প কিছু শেডি এরিয়াতে অল্প কিছু প্ল্যান্টস দিবেন এবং অটোমেটিক প্ল্যান্টস গ্রো করবে। আর থার্ড যেটা হলো আপনার প্রপার টেম্পারেচার আর ডে লাইট বা আর্টিফিশিয়াল লাইট যেটা বলেন, আপনি অবশ্যই এই 3টা জিনিস আপনার একটা ব্রিডিং সেটআপে আপনার দিতেই হবে। যদি এটা না দিতে পারেন, আপনার ব্রিডিং সেটআপে আপনার টোটালি আপনার রেজাল্ট ভালো আসবে না। তো এটা হচ্ছে আমার চিংড়ির সেটআপ। এরকম আরেকটা ছোট্ট একটা ট্যাঙ্ক আছে এবং 2টা ত্রিপলের ট্যাঙ্ক আছে। তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে প্রতি বছর প্রতি মাসে মোটামুটি ভালো পরিমাণ সেল দিয়ে থাকি। তো টিপস 1, আপনার ট্যাঙ্কটি যদি নতুন হয়ে থাকে এবং ট্যাঙ্কটি যদি সিমেন্টের ট্যাঙ্ক হয়ে থাকে তাহলে কি করণীয়? একটা জিনিস মনে রাখবেন, সিমেন্টের ট্যাঙ্ক যদি নতুন হয়ে থাকে তাহলে ওইটার মধ্যে আপনার একটা গ্যাস সৃষ্টি হয়। ওইটার মধ্যে মনে করেন আপনি পানি দিয়ে পরিপূর্ণ করে চিংড়ি ছেড়ে দিলেন। এখন চিংড়ি ছাড়ার পরে দেখা যাবে যে চিংড়িটা মারা যাবে, কারণ ওটার মধ্যে একটা সিমেন্টের একটা ধক থাকে, একটা গ্যাস থাকে, একটা কেমিক্যাল রিয়াকশন থাকে। তো ওই কেমিক্যাল রিয়াকশনের মধ্যে আপনার চিংড়ি বলেন আর আপনার যে কোনো ধরনের মাছ বলেন, আপনার সারভাইভ করতে পারে না। তো যেটা করা লাগে সেটা হলো আপনার ফার্স্টে আপনার পানি দিয়ে পুরো চৌবাচ্চা চাটিয়ে মানে ট্যাঙ্কটি পুরো ফুল করবেন। ফুল করার পরে 3 থেকে 5 দিন পরে পানি ফালিয়ে দিবেন, আবার নতুন করে পানি দিবেন। পানি দেওয়ার পরে 3 থেকে 5 দিন পরে আবার ফালিয়ে দিবেন। তো এইভাবে মিনিমাম 2 বার, মনে করেন 7 দিন পরে 2 বার, অথবা 15 দিনে মিনিমাম আপনার 4 থেকে 5 বার আপনারা পানি ফুল করে পানি ফালিয়ে দিবেন। তাহলে দেখবেন যে ট্যাঙ্কের যে কেমিক্যাল রিয়াকশনটা থাকে, সিমেন্টের যে ধকটা থাকে, ওই সমস্যাটা আর হয় না। তো তারপরে আপনার ট্যাঙ্ক সেটআপ দিয়ে আপনার মাছ ছাড়তে পারেন। আর ত্রিপলের বেলায় আপনার এই কেমিক্যাল রিয়াকশনের এই ধকের সমস্যাটা থাকে না। নতুন ত্রিপল সেটআপে আপনারা মাছ ছেড়ে দিতে পারেন 1 দিন 2 দিন পানিটা একটু পুরান করে, তারপর আপনারা ওটার মধ্যে প্ল্যান্ট সেট করে, স্যান্ড সেট করে, তারপর 2 দিন পরে আপনারা চিংড়ি ছেড়ে দিতে পারেন। এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আপনারা যখন ব্রিডিং করবেন তো আপনারা কয় পেয়ার দিয়ে শুরু করবেন, তো এটা একটা অনেকেরই কোশ্চেন থাকে। তো অনেকে দেখা যায় যে ছোট জায়গায় বেশি চিংড়ি দিয়ে শুরু করে বা বড় জায়গায় মানে অল্প চিংড়ি দিয়ে শুরু করে। তো আমার এই হাউসটা দিয়ে আমি এক্সাম্পল দিই। এটা আপনার 1.5 ফিট বাই আপনার 1.5 ফিট, 18 ইঞ্চি 1.5 ফিট বাই আপনার 8 ফিট বা 9 ফিট হবে এই হাউসটার লেন্থ। তো এটা অনেক বড় একটা হাউস। তো সেই হিসাবে আপনি যদি 2 পেয়ার 3 পেয়ার দিয়ে শুরু করেন, তো শিম তো একজনের খুঁজেই পাবেন না, তো বাচ্চা কেমনে করবে? তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে আপনার অ্যাকুরিয়ামের সাইজ বা আপনার পন্ডের সাইজ অনুযায়ী আপনারা অবশ্যই আপনার পেয়ার দেবেন। তো আমি এখানে 15 পেয়ার বা 17 পেয়ার দিয়ে শুরু করেছিলাম, মানে 35টা দিয়ে শুরু করেছিলাম। তো আর মেল ফিমেল যদি রেশিও বলি, একটা জিনিস মনে রাখবেন, মেল ফিমেল রেশিওটা এটা গাপ্পিতে কী হয় 1:3 দেই, বা আপনার সোরটেইলে আপনার 1:3 দেই, মানে একটা মেল দেই 3টা ফিমেল দেই। কিন্তু শ্রিম্পে আপনারা চাবেন যে মেল ফিমেল রেশিওটা একটু মানে সমান রাখতে। তো দেখা যায় যে যদি মেল রেশিও বেশি হয়, তো দেখা যায় যে শ্রিম্প আপনার মেল মারামারি করে। আবার যদি ফিমেল রেশিওটা বেশি হয়, ফিমেলটা বেশি হয়, তখন ফিমেল মারামারি করে। তো এইসব প্রবলেমের কারণে আপনার শ্রিম্পে চাবেন যে মেল ফিমেল রেশিওটা মানে সিমিলার, মানে সমাজে 1:1 দিতে, তাহলে আপনার ব্রিডিং রেজাল্টটা ভালো পাবেন। তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ প্রচুর পরিমাণ বাচ্চা হয়। শ্রিম্প অনেক ইজি ব্রিডিং করা। আপনারা যদি আমার প্রত্যেকটা কথা যদি ফলো করেন, এমনিই আপনার ব্রিডিং করবেন। এটা বাচ্চা করা খুবই ইজি, একদম ইজি একটা ব্রিড। তো নাম্বার 3, ওয়াটার কোয়ালিটি আর টেম্পারেচার নিয়ে যদি কথা বলতেই হয়, তাহলে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে
আমার ওয়াটার কোয়ালিটির মানে উপরের সারফেসে ওয়াটারের তো অনেক ছোটো ছোটো গুঁড়া গুঁড়া কী জানি দেখা যায় বা ছোটো ছোটো পালক দেখা যায়। অ্যাকচুয়ালি আমি যেহেতু কবুতর পালি তো ওইটার ডাস্ট আসলে প্রচুর পরিমাণে হয়। হ্যাঁ, তো দেখা যায় যে কবুতর ছাড়লে তো ওই ডাস্টগুলো থাকে মানে প্রচুর পরিমাণে হয়। তো এটা আমি আসলে পরিষ্কার করে শেষ করতে পারি না, কারণ যেহেতু কবুতর পালি তো এটা ডাস্ট হয়। তবে এটার জন্য আমার পালার মানে চিংড়ির হেলথ নিয়ে কোনো সমস্যা হয় না, আমি কখনো সমস্যা পাইনি। তো এখন মেইন টপিক্সে যাই, মানে ওয়াটার কোয়ালিটিটা কীরকম থাকা লাগবে আর আপনার টেম্পারেচারটা কীরকম থাকা লাগবে। তো এটা নিয়ে যে টিপসটা দিতে চাবো, স্পেসিফিকলি আপনার ওয়াটার টেম্পারেচারটা আপনার 22 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকা লাগবে, এবং পিএইচ মানে আপনার যে পানির যে হার্ডনেসটা ওটা আপনার 6.5 থেকে 7.5 এর মধ্যে থাকা লাগে। কেন আপনার 22 থেকে আপনার 25 ডিগ্রি সেন্টিগ্রেড এর বেশি টেম্পারেচার মানে 28-30 অথবা আপনার দেখা যায় যে 22-এর নিচে অথবা 17-16-15 এরকম টেম্পারেচার কেন না? তো এটা যদি একটু এক্সপ্লেন করতে যাই তাহলে বলতে হবে, যদি হিট বেশি থাকে, পানিটা যদি গরম বেশি থাকে, যেরকম আমাদের সামার সিজনে দেখা যায় যে টেম্পারেচার আপনার 35-36-38 উঠে যায়, তো তখন কি হয় আপনাদের মানে ব্রিডিংয়ের যে শ্রিমগুলো থাকে ওগুলো আপনার অনেক স্ট্রেস থাকে, এবং স্ট্রেসফুল অবস্থায় যদি বাচ্চা দেয় বাচ্চাগুলো অনেক দুর্বল থাকে, আর বাচ্চা দুর্বল হলে বাচ্চার আপনার যে ডেথ রেটটা বেশি থাকে এবং বাচ্চাগুলো মারা যায় মানে বেশি। তো স্বাভাবিকভাবে আপনার বাচ্চা দিচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, তো এটা আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো সেক্ষেত্রে যেটা করা লাগে যে উপরে একটু শেড দিয়ে দেওয়া লাগে। হ্যাঁ, তো আমরা ট্রিপল শেড দিয়ে দিই, কেউ অনেকে ওই জাল দিয়ে শেড বানায় দেয়, কেউ আপনার টিন দিয়ে শেড বানায় দেয়, যার জন্য যেটা সুইটেবল, যেটা কস্ট এফেক্টিভ অবশ্যই। আর টেম্পারেচার যদি লো হয় তখন দেখা যায় যে এখানে আরেক প্রবলেম দেখা যায়, এটা দেখা যায় মেল ফিমেল আপনার অ্যাকচুয়ালি ব্রিডিংয়ে আসে না। তো মেল ফিমেল যে দেখা যায় যে টেম্পারেচার অনেক সময় যাদের দেশগ্রামে থাকে তাদের 9, 10, 14, 15তেও নেমে যায়, যেহেতু পানিতে তো অনেক নেমে যায়, 8, 9ও নেমে যায়। তো তখন দেখা যায় যে তাদের মাছগুলো মারা যাওয়া শুরু করে, আর যেগুলো বেঁচে থাকে সেগুলো আপনি কোনোভাবে হিটিংয়ে আসে না, হিটে আসে না, তো ব্রিডিংয়ে আসে না। তো এই মানে একবার টেম্পারেচার কম হলেও সমস্যা, টেম্পারেচার বেশি হলেও সমস্যা। একদম পারফেক্ট টেম্পারেচারটা হলো 22 থেকে 25, কিন্তু আপনারা যদি মনে করেন যে 20 থেকে 28 এর মধ্যে আপনার ব্রিডিং ভালো হয়। হ্যাঁ, তো পারফেক্ট টেম্পারেচারটা হলো 22 থেকে 25, এটা মাথায় রাখবেন। আর পানির যে পিএইচ হার্ডনেসটা 6.5 থেকে 7.5, এটা খুবই ইজি মেনটেন করা। এটা আপনি রেগুলার ইন্টারভেল পর মানে পানি যে অনেক ময়লা হয়ে গেছে বা অনেক হয়ে গেছে, পানিটা ভারী হয়ে গেছে দেখতেছেন, বা পানিতে গন্ধ বেরোচ্ছে, আপনি পানিটা একটু চেঞ্জ করে দেবেন, কিছু পানি ফালে কিছু পানি অ্যাড করে নেবেন, তাহলে আপনার পিএইচ অটোমেটিক আপনার এটা এত মাইপা টেপা দেখার কিছু নেই, কারণ আপনি এখানে সল্ট ওয়াটার চিংড়ি ব্রিডিং করতেছেন না, যে এটা আপনার অনেকভাবে মানে ভালো মতো মনিটর করা দরকার। আপনি ইজিলি মনিটর করতে পারবেন, এটা কোনো প্রবলেম হবে না। তো এটা রেগুলার আপনি ইন্টারভেল পর আপনি পানিটা চেঞ্জ করলেন। আমি বলেই তো দিলাম প্রবলেমগুলো কী হয়, পানিগুলো ময়লা হয়ে যায় বা আপনার পানিগুলো ভারী হয়ে যায়, পানি থেকে গন্ধ বেরোচ্ছে, তো তখন এই জিনিসগুলো আপনি খেয়াল রাখলে আপনার পানিগুলো চেঞ্জ করে দিলে আপনার পিএইচটা অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়। আর পিএইচ কন্ট্রোল করার আরেকটা উপায় হলো প্ল্যান্টস, এই জিনিসটা মাথায় রাখবেন। প্ল্যান্টস না দিলে তো এমনিও চিংড়ি ওভাবে ব্রিডিং হবে না, তো প্ল্যান্টস তো দেওয়াই লাগবে, এবং প্ল্যান্টস যদি প্রচুর পরিমাণ থাকে, ভালো পরিমাণ থাকে, এবং প্ল্যান্টস যদি না মরে বা মানে পচে যায়, তাহলে আপনার পানি পিএইচের কোনো সমস্যা হবে না। তো নেক্সট টপিকে যাই, টিপস ফর ডে লাইটার প্রপার ডায়েট। তো ডে লাইটের প্রপার ডায়েটের মধ্যে ইন্টারেস্টিং একটা রিলেশন আছে। তো ডে লাইটের ব্যাপারটা আর প্রপার ডায়েটের ব্যাপারটা আমি ইন্টারেস্টিং রিলেশনটা আমি লাস্টের দিকে বলবো। তো ফার্স্টে আমি ডায়েটের মধ্যে আমি কী কী খাবার খাওয়াই বেসিক্যালি সেটা বলবো, এবং আপনারা কী কী খাবার খাওয়াতে পারেন সেটাও আমি বলবো। তো আমি নর্মালি সপ্তাহে 5 দিন পিলেট, যে নর্মাল যে পিলেটগুলো আছে ওগুলো দিই, আর তারপরে এবং 2 দিন আমি দিই হলো আপনার বনরুটি। আর আমার যে অন্যান্য মাছগুলো আছে জানেন যে আমি গাপ্পি, প্লাটি, সোট্টেল, মলি এই 4টা আইটেমই বেসিক্যালি পালি। তো অন্যান্য যে আইটেমগুলো আছে প্লাটি, সোট্টেল আর মলি, গাপ্পি, এগুলাতে আমার 15-20 দিন পর পর ব্লাড ওয়ার্ম দেওয়া লাগে। টিবি ফ্লেক্স বা ব্লাড ওয়ার্ম যেটা পাই সেটা অ্যাভেলেবেল, সেটা আমি দিই, কিন্তু আমি চিংড়িগুলোকে দিই না। চিংড়িগুলোকে জাস্ট আমি পিলেট দিই আর আমি বনরুটি দিই। অনেকে ভেজিটেবল দেয়, ব্লাড ওয়ার্ম দেয়, ব্রাইন শিম দেয়, তো এগুলো আসলে দেওয়া আসলে কোনো প্রয়োজন নেই, এগুলো খামোখাই মানুষ দেয়। ওই যে 2-1 পেয়ার আপনার প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে রাখে, ওনাদের কথা আলাদা। তো
অ্যাকচুয়ালি আপনারা যদি ব্রিডিং করতে চান তাহলে পিলেটই বেস্ট। পিলেট আর মাঝে মধ্যে রুটি দিবেন, এটাই বেস্ট আমার হিসেবে। এখন ইন্টারেস্টিং ফ্যাক্টে আসে, আপনার ডেইলাইটের সাথে আপনার খাবারের কী রিলেশন, ব্যালেন্স ডায়েটের কী রিলেশন। অ্যাকচুয়ালি চিংড়ি খায় অনেক অল্প, তো চিংড়ি অনেক অল্প খায়, আর চিংড়ির খাবারের মেইন উপাদানগুলো প্ল্যান্টস থেকে আসে। প্ল্যান্টস, অ্যালজি এগুলা থেকে আসে। যে আপনার যে প্ল্যান্টসগুলো থাকে, আপনাদের যেই পন্ডে যে প্ল্যান্টসগুলো থাকে, সিমেন্ট ট্যাঙ্কে যে প্ল্যান্টসগুলো থাকে, তো ওখান থেকে ওর খাবারগুলো পায়। তারপরে আপনার যেই রোদের আলোতে যেই প্ল্যান্টসগুলোতে যেই অ্যালজি, মানে নিচে নিচে যে অ্যালজিগুলো জন্মায়, বা সিমেন্ট ট্যাঙ্কের সাইড দিয়ে যে শ্যাওলাগুলো হয়, তো ওগুলোই বেসিক্যালি চিংড়ি খায়। তো যার কারণে আপনাদের এক্সেসিভ খাবার দিয়ে আপনার পানি নষ্ট করার কোনো মানে নেই। আর চিংড়িকে দিনে একবেলা খাবার দিলেই যথেষ্ট। আপনি ব্রিডিং করলেও আপনার একবেলাই যথেষ্ট, 2 বেলা খাবার দেওয়ার প্রয়োজন হয় না, কারণ চিংড়ি ময়লা খায়। চিংড়ি যে নিচে যে বালি হয়, যে সানলাইটটা পরে বালিতে আপনার এক ধরনের খাবার তৈরি হয়, তো ওই ময়লা খেয়েই আপনার ওরা জীবন ধারণ করতে পারে। তো এত পেরেশানির দরকার নেই। আপনারা ডে লাইটটা যেন পরে ডিরেক্ট সানলাইট না হইলেও চলে, শেডের মধ্যে দিয়ে হইলেও আপনার যেন ওই সানলাইটটা পড়ে। যেটা আমার শেড দেওয়া উপরে দিয়ে, একটা ত্রিপলের যে হাউসটা আছে ওটা উপরে শেড দেওয়া, আর যে আমার যে প্ল্যান্টেড যেই সিমেন্ট ট্যাঙ্কটা আছে, তো ওইটা উপরে আমার ত্রিপল দেওয়া। তো যার কারণে ডে লাইট আপনার শেড আকারে পড়লেও চলে। আর প্ল্যান্টসের জন্য কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, ডে লাইট কিন্তু মানে লাইট দরকার। আপনি আর্টিফিশিয়াল দেন আর ডে লাইট দেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, প্ল্যান্টস কিন্তু ডাইরেক্ট ডে লাইটে যদি রাখেন, প্ল্যান্টস কিন্তু হবে না, প্ল্যান্টস মারা যাবে। তো এই জিনিসগুলো আপনার মাথায় রেখে আপনার ব্রিডিং সেট আপটা করা লাগবে। আমি চেষ্টা করতেছি যতটুকু আমি জানি A to Z বলার। এই নিয়েও আমার আরও 2টা ভিডিও আছে, মাশাআল্লাহ ওই 2টা ভিডিও ভালো ভিডিও হয়েছে, আপনারা মাশাআল্লাহ ভালোই রেসপন্স দিচ্ছেন। তো এইখানে দেখতেছেন বালিতে কী পরিমাণ ময়লা আছে। তো এই সব ময়লা খেয়েই আপনার চিংড়ি বেঁচে যায়। চিংড়ির জন্য আপনার এক্সট্রা করে যে খাবার দিবেন ওটা কোনো প্রয়োজন নেই। তো প্ল্যান্টস ছাড়া আপনি শ্রিম্প ব্রিডিং করতে পারবেন না। আপনার যদি স্যান্ড নাও থাকে তাহলে আপনার দেখা যায় যে প্ল্যান্টসের মধ্যে আপনি শ্রিম্প ব্রিডিং করতে পারবেন, কিন্তু প্ল্যান্টস ছাড়া আপনি শ্রিম্প ব্রিডিং করা একদম এক প্রকার অসম্ভব, ইম্পসিবল। আপনার প্ল্যান্টস থেকে ওরা প্রচুর পরিমাণ হাইডিং স্পেস পায়, প্ল্যান্টস থেকে আপনার খাবার পাচ্ছে, প্ল্যান্টসে আপনি মানে পিএইচের মান ঠিক রাখতে পারতেছে। তো প্ল্যান্টস ছাড়া আপনার মাথায় এটা রাখবেন যে চিংড়ি ব্রিডিং করে ইম্পসিবল, প্ল্যান্টস মাস্ট। তো শিম্পের সাথে আর কি মাছ পালা যায়, যেরকম আপনার নিয়ন আছে, টেট্রাস আছে, বা যে কোনো ধরনের নন এগ্রেসিভ যে ছোটো ছোটো যে মাছগুলো আছে সেই ধরনের মাছগুলো পালতে পারবেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন শিম্প ব্রিডিং করবেন তখন কি পালা উচিত, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা যখন একটা ব্রিডিং করবেন, একটা থেকে যখন আপনি ইনকাম করার চিন্তা করবেন, বা একটা যখন আপনার ব্রিডিংয়ে করা খুব ইগারলি আপনি ব্রিডিং করতে চান, তখন ওইটার সাথে কখনোই আপনার মিক্স ব্রিড করা উচিত না, অন্য কোনো জাত দিয়ে আপনার পালা উচিত না। আমরা কি করি যে একটা জায়গায় স্বল্প জায়গায় আপনার মানে বিভিন্ন ধরনের প্রোডাকশন আনতে চাই, যে মনে করেন উপরে গাপ্পি থাকবে, নিচে আপনার চিংড়ি থাকবে, গাপ্পির মলা চিংড়ি খেয়ে আপনার বড় হবে। তো এই ধরনের চিন্তা ভাবনা করলে আপনার ব্রিডিং আপনার সাকসেসফুল হবেন না। হ্যাঁ, করতে পারবেন যখন আপনার অনেক বড় ট্যাঙ্ক থাকবে, যে গাপ্পি হচ্ছে অল্প, বা ওইটা বেসিক্যালি শিম্পের ব্রিডিং, অল্প কিছু গাপ্পি দিয়ে রাখলেন, তখন হবে। কিন্তু অ্যাকচুয়ালি এইগুলা কোনো আপনার মানে আদর্শ কোনো খামারের কোনো চিন্তাভাবনা না। একটা আদর্শ খামারের চিন্তাভাবনা হলো যে একটা হাউস থেকে একটা জাতেরই ব্রিডিং করা, এবং এইটাই হলো আপনার সবচেয়ে সেফ আপনার ব্রিডিং। রেগুলার মনিটরিং, এই জিনিসটা কিন্তু মাস্ট। এতক্ষণ ধরে যা বললাম সেই জিনিসগুলি আপনি রেগুলারলি আপনার মনিটর করতে হবে, অবশ্যই রেগুলার মনিটর করতে হবে। আর একটু স্পেসিফিকভাবে যদি বলতে চাই, সেটা হলো মনে করেন যে আপনার ট্যাঙ্কের টেম্পারেচার কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, ট্যাঙ্কের পানিটা কখনো পচে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, কখনো পানিটা ভারী হয়ে যায়, তারপর গাছগুলো মারা যায়, গাছগুলো হুট করে মারা গেলে আপনার একদম পচে পুরা ট্যাঙ্কের পানি নষ্ট হয়ে যায়। এই টোটাল জিনিসটাই আপনার রেগুলারলি আপনার মনিটরিংয়ের উপরে রাখবে। যদি রেগুলারলি মনিটরিং না করে, তখন দেখা যায় যে আপনার হয় শিম্প ব্রিডিং ভালো হবে না, আর নাহলে দেখা যায় যে আপনার প্যারেন্টস মারা যাবে। আর প্যারেন্টস মারা গেলে তখন একটা দেখা যাবে মনটা খারাপই হবে, স্বাভাবিকভাবে মন খারাপ হওয়ারই কথা। তো রেগুলার আপনার মনিটরিং মাস্ট।
আপনার পানি থেকে ট্যাঙ্ক থেকে নিয়ে শুরু করে ব্রিডিংয়ের বাচ্চা হওয়া পর্যন্ত A to Z সব কিছুই আপনার মনিটরিংয়ের উপরে নখদর্পণে রাখতে হবে, তাহলেই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আমি চাইছি যে এই ভিডিওতে A to Z সব জানানোর, ইনশাল্লাহ আর কারো কোনো সমস্যা থাকবে না। আজকের জন্য বিদায়, আসসালাম।